This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। অশান্ত বাংলাদেশ, অশান্ত ওপার বাংলা, অশান্ত পদ্মা পার। এতবার অশান্ত কথাটা কেন বললাম? বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, এই মুহূর্তে অশান্ত অশান্তি এই কথাগুলো বোধহয় বাংলাদেশের সঙ্গে সমর্থক। কিন্তু বাংলাদেশে এই অশান্তির নেপথ্যে কারণ কি? ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন, ওপার বাংলার শেখ মুজিবের লেখা যে গল্প, যেটা এতদিন পর্যন্ত বাংলাদেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল, সেটা থাকবে না। এমনই ফরমান জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। তাহলে কি আগামী প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ভুলে যাবে? নাকি কি হতে চলেছে ওপার বাংলাতে? কেনই বা পতন হলো মুজিবের? মুজিবই বা কে ছিলেন? কিভাবে হলো বাংলাদেশের পট পরিবর্তন? সবটা জানাবো আপনাদের। 1975 সালের 15ই আগস্ট, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে সাড়ম্বরে স্বাগত জানানোর কথা ছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন। কি হয়েছিল? তবে সেদিন সারাদিন ধানমন্ডির 32 নম্বর সড়কে অবস্থিত নিজের বাসভবনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন শেখ মুজিব। তবে কেন নিজের বানানো সেনাবাহিনীর হাতেই শেষ হতে হয়েছিল শেখ মুজিবকে? নেপথ্যে কারণ কি ছিল? চলুন দেখা যাক। সেদিন তার হাতে তৈরি সংগঠন, তার রক্ষী বাহিনী, কেউ এগিয়ে আসেনি শেখ মুজিবকে বাঁচাতে। কেনই বা রাজনৈতিক নেতা তাজউদ্দিনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়? নেপথ্যে কি ছিল ইতিহাস? কেন শেখ মুজিব তার রাজপাটের ভাগ কাউকে দিতে চাইতেন না? সবটা জানাবো আপনাদের। 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে একটি বিমানে করে লন্ডনে যান শেখ মুজিব। লন্ডনে গিয়ে কার সঙ্গে দেখা করেছিলেন? লন্ডনে গিয়ে ব্রিটিশ সরকার এডওয়ার্ড হিথের সঙ্গে বৈঠক করেন তিনি। মাত্র একদিন ছিলেন লন্ডন। পরদিন একটি বিশেষ বিমানে তিনি ভারতে পৌঁছান। সেখানে একটি সভায় যোগ দিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে জয় বাংলা স্লোগানও দিতে দেখা গিয়েছিল শেখ মুজিবকে। কি হয়েছিল? সে বছরই তিনি দেশে ফেরেন এবং স্বাধীনতার মহানায়ক বেশে দেশে ফেরেন, অর্থাৎ বাংলাদেশে। এরপর বাংলাদেশের নতুন যাত্রার প্রথম পদক্ষেপেই তাজউদ্দিন এবং শেখ মুজিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, অর্থাৎ ক্ষমতা বড় বালাই, যার নেপথ্যে ছিল শেখ ফজলুল হক মনি। কারণটা কি? কারণ খন্দকার মুশতাকের সঙ্গে কোলাবোরেট করে মনি তাজউদ্দিনকে কোণঠাসা করে। কারণ শেখ মুনির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে তাজউদ্দিন নাকি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এমনটা অন্তত বাংলাদেশের ইতিহাস বলছে। এরপর নিজের বিরোধীদের কোণঠাসা করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন শেখ মুজিব। কি সেই ছিল পদক্ষেপ? 1973 সালে তিনি সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধ চলাকালীন তার সহকর্মীরা কতটা পরিমাণ সম্পত্তি কুক্ষিগত করেছেন তা তদন্ত করা হবে। কিন্তু সেটা কি ভালোভাবে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা? তখন মনে করা হতো মন্ত্রিসভায় মুজিবের অপছন্দের মানুষদের সরাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতীয় এক রাজনীতির বিশেষজ্ঞকে এই বিষয়ে তাজউদ্দিন জানিয়েছিলেন যে বঙ্গবন্ধুর এমন সিদ্ধান্ত একটা নির্মম পরিহাস ছিল, অর্থাৎ কোথাও গিয়ে যে প্রিয় পাত্র ছিলেন মানুষটা, তিনি পরিহাসের বিষয়বস্তু হন। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া কেউ ভারত সফরে যেতে পারবেন না, এমন নির্দেশও জারি করা হয়েছিল। বুঝতেই তো পাচ্ছেন। এভাবেই তাজউদ্দিন কোণঠাসা হতে হতে দল এবং পদ থেকে পদত্যাগ করেছিলেন, অর্থাৎ পদত্যাগ করতে তাকে বাধ্য করা হয়েছিল। এরপর তাকে আর সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে অন্তত দেখা যায়। তবে শুধু কি তাই? না, তার রাজনৈতিক বা নিজের রাজনৈতিক গুরুর সঙ্গেও সম্পর্ক খারাপ হতে থাকে মুজিবের। বস্তুত
শেখ মুজিব ধীরে ধীরে নিজেকে সর্বময় কর্তা রূপে দেখতে শুরু করেন, অর্থাৎ তিনিই সর্বেসর্বা। ভুলতে থাকেন তার দায়িত্ব এবং কর্তব্য। এরপর যাকেই তিনি তার প্রতিপক্ষ দেখেছেন তাকে নানাভাবে কোণঠাসা করতে চেয়েছেন, অর্থাৎ আমি সর্বময় কর্তা, বাকিরা কেউ না। শেখ মুজিব তার ভবিষ্যৎ পরিকল্পনা দৃঢ় করে ফেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে। তবে খুবই কম সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন করা শেখ মুজিবের একটা অন্যতম বড় কৃতিত্ব ছিল, তেমনটা অন্তত মনে করা হয়। 1972 সালে বাংলাদেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। 70 এবং 71-এ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বাংলাদেশের গণপরিষদ। 12 জানুয়ারি বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করে শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। 11 সদস্য বিশিষ্ট বাংলাদেশের মন্ত্রিসভা গঠন করেন তিনি। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন বসে বাংলাদেশে। প্রথম অধিবেশনে ডক্টর কামালের নেতৃত্বে 33 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ওপার বাংলায়। 1972 সালে 4 নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয়। এরপরই সংবিধান নিয়ে শুরু হয় বিতর্ক, আর যে বিতর্ক এখনো চলছে। কারণ সংবিধানের একটি অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের মানুষ বাঙালি হিসাবে পরিচিত হবে। যদিও তখনও পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করত এবং সংবিধান তাদের জাতিগত পরিচয়কে কার্যত উপেক্ষা করে, অন্তত বাঙালি হিসাবে প্রত্যেককে পরিচয় দিয়ে সেটা আরো মজবুত করে। মুজিবের এই জাতীয়তাবাদের ধারক এবং বাহক হয়ে ওঠা সমাজের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী খুব একটা ভালো চোখে দেখেনি। আহমেদ সাফা তিনি কি বলছেন? শেখ মুজিবের জাতীয়তাবাদ জাতীয় মধ্য শ্রেণীর জাতীয়তাবাদ, যেটি সমাজের শোষিত শ্রেণী নয়, শোষক শ্রেণীর জন্য অন্তত বিবেচিত। সংবিধানের আরো একটি বিতর্কিত অনুচ্ছেদ ছিল, কি সেটা? 70 নম্বর অনুচ্ছেদ। কি বলা হয়েছে 70 নম্বর অনুচ্ছেদে? এই অনুচ্ছেদে বলা হয়েছে কেউ যদি সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এটা কখনোই হতে পারে না, কারণ গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত। এই অনুচ্ছেদের মাধ্যমে দলীয় কর্মীদের কার্যত দলদাসে পরিণত করেছিলেন মুজিব। 1972 সালে সংবিধান কার্যকর হয় বাংলাদেশে। এরপর শেখ মুজিব নতুন সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। নতুন সংবিধানের শপথ নেওয়ার পর নবগঠিত সরকার জড়িয়ে পড়ে একাধিক দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ প্রক্রিয়ার মাধ্যমে। এমনকি মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি দেওয়ার নামে 350টি পদে শুধুমাত্র মৌখিক পরীক্ষার বিনিময়ে তালিকাকৃত দলীয় লোকেদের নিয়োগ করা হয়েছিল, যেটা বাংলাদেশের বাকিরা মানতে পারেনি। যুদ্ধের পর অবাঙালিদের রেখে যাওয়া 60,000 বাড়ি ও পরিত্যক্ত জমি আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে চলে গিয়েছিল। শেখ মুজিব তিনি মনে করতেন দলকে দাঁড় করাতে গেলে দলের লোকেদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং পৃষ্ঠপোষকতা দিতে হয়, কিন্তু বাকিরা কি বঞ্চিত, যারা আওয়ামী লীগ করেন না? এই ধারা বজায় রাখে মুজিব কন্যা শেখ হাসিনাও। ব্যবসায়ীদের লাগামহীন দুর্নীতি ছাড় দেওয়া হয়। 1973 সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে ব্যাপক কারচুপি হয় এবং সেই নির্বাচনে বাংলাদেশে 300 আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। অধিকাংশ ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারেনি, অর্থাৎ তারা ভোট দিতে গিয়ে দেখেন যে তাদের ভোট পড়ে গিয়েছে। ক্রমাগত দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের সঙ্গে সঙ্গে 1974 সালে দুর্ভিক্ষ দেখা দেয় ওপার বাংলায়। মৃত্যু হয় প্রায় লক্ষাধিক লোকে এবং তখনকার সরকারি হিসাব অনুযায়ী 26 থেকে 27,000 লোক মারা গিয়েছিল। বুঝতেই পারছেন বাংলাদেশের কি অবস্থা। তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা প্রায় 15 লক্ষ। এত কিছুর পরেও অবিচল ছিলেন শেখ মুজিব এবং বাকশাল নিয়ে তিনি হাজির হন নিপীড়িত মানুষদের সামনে। সংবাদ মাধ্যমে বলা হয়েছিল সরকার হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করবে,
এবং ডিসেম্বর মাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে এবং ঘোষণা করেছিলেন সেখানকার রাষ্ট্রপতি। 1975 সালে জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী বিল উত্থাপিত হয়। বিলটি 294 শূন্য ভোটে পাশ হয় বাংলাদেশে। আর এই বিলের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করা হয় ওপার বাংলায়। বিল পাশ হওয়ার পর সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে পদত্যাগ এবং সুযোগ না দিয়ে শেখ মুজিব রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে ডিরেক্ট তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। শেখ মুজিব যে সিলসিলা কায়েম করে যান তা থেকে বাংলাদেশের রাজনীতি এখনো পরিত্রাণ পায়নি। বাংলার রাজনীতির অভ্যুত্থান এবং অনেকগুলো পাল্টা অভ্যুত্থান অন্তত লক্ষ্য করে ওপার বাংলা এবং সবশেষে 2024 সালের জুলাই মাসে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসনের অবসান ঘটে ওপার বাংলায় এবং 71-এর পর শেখ মুজিব ও তার দলের কাছে নতুন বাংলাদেশকে গড়ে তোলবার যে একটা অনন্য সুযোগ এসেছিল সেটা কার্যত হাতছাড়া। কিন্তু ক্ষমতার লোভ তাদের কাছে একটা কাল হয়ে দাঁড়িয়েছিল।